আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা জীবকোষ এবং টিস্যুর চতুর্থ লেকচার নিব। আমরা গত লেকচার অর্থাৎ থার্ড লেকচারে পড়েছিলাম সরল টিস্যু সম্পর্কে। তো সরল টিস্যুর পর হচ্ছে জটিল টিস্যু, এবং আজকে আমরা জটিল টিস্যু নিয়ে একটু ধারণা দিব। তো প্রথমে আসি, সরল টিস্যু কি ছিল, তাহলেই সেখান থেকে জটিল টিস্যু কি আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো সরল টিস্যুর ডেফিনেশনটা ছিল এরকম। আমরা সবাই জানি যে কোষ অনেকগুলো মিলে তৈরি হয় টিস্যু, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা কিন্তু সরল কোষ পড়ছি না, আমরা পড়ছি সরল টিস্যু। তার মানে সরল টিস্যু হচ্ছে, প্রথমে বলি যেহেতু এটা একটা টিস্যু, তাহলে অবশ্যই একাধিক কোষ নিয়ে গঠিত। এই টিস্যুটা অবশ্যই একাধিক কোষ নিয়ে গঠিত। তাহলে সরল কেন বলা হয়েছে? কারণ এই যে সরল টিস্যুটা অনেকগুলো বা একাধিক কোষ নিয়ে গঠিত, সেই কোষগুলো প্রত্যেকেই আকার আকৃতি বা এদের যে আকৃতি আকার, এগুলো সবার দেখতে প্রায় একই রকম। আমার হয়তো বা হাতের আঁকাতে একটু কম বেশি হচ্ছে। তাহলে সরল টিস্যু মানে সেই টিস্যু যে টিস্যুর কোষগুলো দেখতে একই রকম। এছাড়া একই দিয়ে আমরা আরও কিছু পড়েছিলাম, বাট মেইনলি সরল টিস্যুর কোষগুলো সবাই আকার আকৃতিতে দেখতে একই রকম। তাহলে এটা যদি সরল টিস্যু হয়, তাহলে আমরা বুঝতেই পারছি জটিল টিস্যু হচ্ছে সেই টিস্যু যে টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে ভিন্ন রকম। অর্থাৎ আমরা আজকে যে টিস্যু পড়ব জটিল টিস্যু, তাহলে সেই জটিল টিস্যু মানে হচ্ছে যে এই টিস্যু যে কোষ দ্বারা তৈরি, সেই কোষগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের বলতে কিছু কোষ মনে করো এরকম, কিছু কোষ মনে করো এরকম, কিছু কোষ মনে করো এরকম। অর্থাৎ এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই তিনটা কোষ মিলে মনে করো হয়ে গেল একটা টিস্যু। তাহলে এই টিস্যুর কোষগুলো কিন্তু তিনটাই একই রকম হলো না, তিনটাই ভিন্ন রকম হলো, তাই হচ্ছে এরা জটিল টিস্যু। তাহলে আশা করছি যে জটিল টিস্যুর যে ডেফিনেশন সেটা পারা যাবে। যেহেতু এটা একটা টিস্যু, তাই এটা একাধিক কোষ নিয়ে গঠিত। জটিল কেন? কোষগুলো ডিফারেন্ট শেপের, কোষগুলোর আকৃতি হচ্ছে ভিন্ন রকমের, সবগুলো কোষের আকৃতি একই রকমের নয়। এবার আসা যাক জটিল টিস্যু কি কি আছে আমাদের শরীরে। তো জটিল টিস্যু বলতেই আমাদের মাথায় দুই ধরনের টিস্যুর কথা চলে আসে মাথায়। এর মধ্যে একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। এবং এই জাইলেম আর ফ্লোয়েমের অনেকগুলো কাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আমরা এভাবে মনে রাখি যে যতে জাইলেম যতে হচ্ছে জল পরিবহন। তাহলে জাইলেমের কাজই হচ্ছে জল পরিবহন, এবং শুধু জল পরিবহন না, এই জলের থেকে এটা লবণ পরিবহনও করে। এবং মনে রাখবা, জল অর্থাৎ পানি এবং লবণ, এই দুইটাকে একত্রে বলা হয় কোষ রস বা শুধু রস। তাহলে অবশ্যই মনে রাখবা যে রস পরিবহন বা কোষ রস পরিবহন করে জাইলেম, এবং কোষ রস মানে হচ্ছে পানি প্লাস লবণ, এবং যেহেতু এটা যদি একটা আমরা উদ্ভিদ চিন্তা করি, মনে করো এটা একটা বট গাছ, উদ্ভিদ চিন্তা করি, যেহেতু মাটির নিচে পানি থাকে এবং পানির বা মাটিতে বিভিন্ন আয়ন থাকে, তার মানে আমরা বুঝতেই পারছি যে জাইলেম টিস্যুগুলো কি করে, মাটি থেকে এই যে মূল পানি লবণ শোষণ করার পর সেই পানি লবণকে জাইলেম টিস্যু পরিবহন করে নিয়ে যায়। তাহলে যেহেতু পানি লবণ মাটি থেকেই পাচ্ছে, তার মানে হচ্ছে জাইলেম টিস্যু পরিবহন করে উপরের দিকে নিয়ে যায়। তাহলে জাইলেম টিস্যুর গতিপথ উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি ফ্লোয়েমের কাছে যাই, তাহলে মনে রাখবো এভাবে যে ফতে ফ্লোয়েম, ফতে হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন। সো এই জায়গায় অনেকেই ভুল করে, সবাই ভাবে যে কোষ রসটাই হচ্ছে খাদ্য রস। নেভার,
কখনোই না, এবং অনেক জায়গায় ভুলভালও বলা আছে। কোষ রস এক জিনিস, খাদ্য রস এক জিনিস। খাদ্য রসে খাদ্য থাকবে, পানি লবণ ছাড়াও খাদ্য থাকবে, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থাকবে। তাহলে সাথে পানি অন্য কিছু থাকতে পারে, নাহলে তো রস হবে না, কিন্তু অবশ্যই সেখানে খাদ্য উপাদান, বিশেষ করে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই খাবার থাকতে হবে, মেইনলি কার্বোহাইড্রেট থাকতে হবে। সো মাথায় রাখবা, ফ্লোয়েমে ফ আছে, ফতে হচ্ছে ফুড, এটা হচ্ছে ফুড পরিবহন বা খাদ্য পরিবহন করে। তাহলে এইটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে জাইলেমের গতিপথটা হচ্ছে, তাহলে আমরা একটু আগে কি শিখলাম, ঊর্ধ্বমুখী। তাহলে ফ্লোয়েমের গতিপথ কি হবে বলতো? সো এমনই হবে, যেহেতু জাইলেম ফ্লোয়েম একে অপরের উল্টা, জাইলেম ঊর্ধ্বমুখী, ফ্লোয়েম নিম্নমুখী। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ফ্লোয়েম যে খাদ্য পরিবহন করে, এই খাদ্যটা কোথায় তৈরি হয়? সো মনে করো এটা গাছের একটা পাতা, এই জায়গাটা হচ্ছে পাতা। সো এখান থেকে পানি পাতায় গেল, সূর্যের আলো, ক্লোরোফিল সব মিলে এই পাতা কি করলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করলো। তাহলে খাদ্যটা কিন্তু ভাইয়া এই পাতার মধ্যে আছে। এখন এই খাবারটা উদ্ভিদের তো প্রত্যেকটা টিস্যুতে যেতে হবে, ঠিক কিনা? তাহলে এই খাবারটা এই পাতা থেকে নিচের দিকে আসতে হবে, আর এই খাবারটা পরিবহন করে যেহেতু ফ্লোয়েম, তাহলে ফ্লোয়েমের পরিবহন কি নিম্নমুখী। আবার তোমরা জানো কি না যে মূল আবার খাদ্য সঞ্চয় করে। মূল কি করে? খাদ্য সঞ্চয় করে। তোমরা জানো যে খাদ্য সঞ্চয়কারী কি বলে, লিউকোপ্লাস্ট আছে না, লিউকোপ্লাস্ট। তাহলে খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্ট। তো এই লিউকোপ্লাস্ট তো মূলের মধ্যেও থাকে। তাহলে ভাইয়া মূলের মধ্যে যে খাদ্যটা সঞ্চিত আছে, এই খাদ্যটা উদ্ভিদের যখন দরকার পড়বে, তখন এই খাদ্যটা পরিবহন হওয়ার দরকার আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে তখন এই খাদ্যটা পরিবহন করতে গেলে এবার কি উপর দিকে পরিবহন হতে হবে, আর খাদ্য অলওয়েজ পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে। তার মানে ফ্লোয়েমের পরিবহনটা ঊর্ধ্বমুখী, নিম্নমুখী উভয়, বাট জাইলেম অলওয়েজ ঊর্ধ্বমুখী পরিবহন হয়। তাহলে আমরা ফ্লোয়েমের যে পরিবহনটা যদি দেখি, তাহলে আমরা দেখব ঊর্ধ্বমুখী প্লাস নিম্নমুখী উভয়। ক্লিয়ার? তাহলে এতটুকু যদি বুঝতে পারো, তাহলে জটিল টিস্যু মানেই আমরা যে দুইটা টিস্যুর কথা বললাম, এই দুইটা টিস্যুই পরিবহনের সাথে জড়িত। এ কারণে জটিল টিস্যুর আর একটা নাম হচ্ছে পরিবহন টিস্যু। এবং ভাস্কুলার কথাটার অর্থ যেহেতু পরিবহন, তাই জটিল টিস্যুর আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। এখন জাইলেম আর ফ্লোয়েম কি কি উপাদান দ্বারা গঠিত সেটা আমরা এখন দেখব। সো আমরা প্রথমে যদি একটু সাজিয়ে নিই, আমি এগুলো মুছে ফেলি, এখানেই লিখি। তো জাইলেম এবং ফ্লোয়েম এরা দুজনই 4টি করে উপাদান দ্বারা গঠিত। তাহলে জাইলেমের 4টা উপাদান, প্রকারভেদ কিন্তু না, এই 4টা উপাদান মিলেই হচ্ছে জাইলেম। অনুরূপভাবে ফ্লোয়েমও 4টি উপাদান দ্বারা গঠিত। এই 4টি উপাদান মিলেই হচ্ছে ফ্লোয়েম। তো আমরা এখন সেই 4টা উপাদানের নাম শিখব, দেন এদের মধ্যে কারা জীবিত মৃত সেই বিষয়টা আগে আমরা দেখব। আচ্ছা, তো প্রথমেই এই 4টা উপাদানের মধ্যে আমি যদি নাম্বারিং করি, তাহলে দুইটা উপাদান আছে, যে দুইটা উপাদানের একটা প্যারেনকাইমা দিয়ে গঠিত আর একটা স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত। অর্থাৎ জাইলেমের দুইটা উপাদান আছে, যার একটার নাম জাইলেম প্যারেনকাইমা। অনুরূপভাবে ফ্লোয়েমের মধ্যেও প্যারেনকাইমা কোষ আছে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্লোয়েম প্যারেনকাইমা। ক্যামেরায় কি লেখাগুলো আসছে কিনা আমি একটু দেখি পেছনে গিয়ে। হ্যাঁ, আসছে। তাহলে জাইলেমেরও প্যারেনকাইমা আছে, ফ্লোয়েমেরও কি আছে ভাইয়া? প্যারেনকাইমা আছে। এবং জাইলেমেরও স্ক্লেরেনকাইমা আছে দৃঢ়তা দেওয়ার জন্য, ফ্লোয়েমেরও স্ক্লেরেনকাইমা আছে। এবং তোমাদেরকে যখন আমি স্ক্লেরেনকাইমা পড়াই, তখন স্ক্লেরেনকাইমার মধ্যে তোমরা ফাইবার পড়েছো, রাইট? ফাইবার পড়েছো। তাহলে এই কারণে জাইলেমের যে স্ক্লেরেনকাইমা তার নাম হচ্ছে জাইলেম ফাইবার। এবং তোমরা নিশ্চয়ই জানো জাইলেম কথাটা আসে, জাইলো কথাটার অর্থ হচ্ছে উড। জাইলো কথাটার অর্থ হচ্ছে উড বা কাঠ।
তাহলে জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের অপর নাম যদি হয় উড, তাহলে জাইলেম প্যারেনকাইমাকে আমি উড প্যারেনকাইমা বলতে পারি। অনুরূপভাবে জাইলেম ফাইবারকে আমি উড ফাইবার বলতে পারি। তো অনুরূপভাবে তাহলে জাইলেমেরও প্যারেনকাইমা আছে, জাইলেমের স্ক্লেরেনকাইমা আছে। সো মাইন্ড ইট, যাহাই ফাইবার তাহাই তন্তু, এবং এটা আর কেউই না, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে অনুরূপভাবে ফ্লোয়েমেরও কি আছে, স্ক্লেরেনকাইমা আছে, এবং তার নাম হবে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু, যেটা অ্যাকচুয়ালি স্ক্লেরেনকাইমা। এবং এটা যেমন উড ফাইবার, এটাকে বলা হয় বাস্ট ফাইবার, এটাকে বলা হয় বাস্ট ফাইবার। যেমন পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবারের এক্সাম্পল। তাহলে এই দুইটা পরীক্ষায় এমসিকিউতে আসে। তাহলে এটা হচ্ছে উড ফাইবার, এটা হচ্ছে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবারের একটা এক্সাম্পল হচ্ছে পাটের আঁশ, পাটের আঁশ। ওকে, আচ্ছা, তাহলে দেখো চারটা উপাদানের মধ্যে দুইটার মধ্যে খুব মিল আছে, রাইট? আচ্ছা, এখন যে বাকি দুইটা জাইলেমের মধ্যে বাকি দুইটা, একটা হচ্ছে ট্রাকিড এবং আর একটা হচ্ছে ট্রাকিয়া। সো যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ভেসেল। তাহলে ট্রাকিড, ট্রাকিয়া। আর ফ্লোয়েমের মধ্যে দুইটা উপাদান, একটা হচ্ছে সিভ কোষ, যেটা মিলে মিলে সিভ নল হয়, আমরা যখন ডিটেলস পড়বো তখন বুঝবো। আর একটা হচ্ছে সঙ্গী কোষ। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, জাইলেমের যে এক্সট্রা দুইটা উপাদান সেটাতে দুইটা ট আছে, আর ফ্লোয়েমের যে এক্সট্রা দুইটা উপাদান সেটাতে দুইটা স আছে। এই দুইটা আর এই দুইটা জাস্ট একটু গুলায় যায় যে কোনটা কার মধ্যে আছে, তাই না? তাহলে স স একসাথে, এই পাশে ট ট হচ্ছে একসাথে। এই ফ্লোয়েমের সাথেই হচ্ছে স, ফ্লোয়েমের সাথে কি আছে ভাইয়া, স। অন্তত এইটুকু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাই, এই যে 8 ধরনের আমরা উপাদান পেলাম, এই 8 ধরনের উপাদানের মধ্যে কারা জীবিত কারা মৃত। সো সারা জীবন মনে রাখবা, প্যারেনকাইমা মানেই জীবিত, যেটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি। তার মানে হচ্ছে আমি যদি এই পাশে লেখা শুরু করি, তাহলে প্যারেনকাইমা মানেই হচ্ছে জীবিত, তার মানে এটা হচ্ছে জীবিত, কোনো সন্দেহ নাই। তাহলে এটাও তো প্যারেনকাইমা, তাহলে এটাও হচ্ছে জীবিত। তাহলে আমি এই পাশে সিগনলটা মুছে ফেলি, এটা হচ্ছে জীবিত, কোনো সন্দেহ নেই। জীবিত বানান ভুল হলো কিনা, ভুল হলে মাফ করে দিও। দেখা যাচ্ছে, ওকে, দেখা যাচ্ছে। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা হলো জীবিত। আচ্ছা, মনে হচ্ছে জীবিত বানান ভুল, জীবিত বানান কি ভুল করলাম এমন? আচ্ছা, যাই হোক, বানান ঠিক করে নিও। আচ্ছা, এখন কথা হচ্ছে বাকিগুলোর কে জীবিত কে মৃত। আজীবন মনে রাখবা, আমরা সরল টিস্যুতে শিখেছি যে যারা স্ক্লেরেনকাইমা ফাইবার, এরা অলওয়েজ মৃত। তাহলে সেই হিসেবে ফাইবার এটা হচ্ছে অলওয়েজ মৃত, আর এটাও ফাইবার, এটা হচ্ছে অলওয়েজ মৃত। তো এখন এই দুইটার মধ্যে কারা জীবিত কারা মৃত। সো ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যে জাইলেমের একটাই উপাদান আছে যেটা জীবিত, আর ফ্লোয়েমের একটাই উপাদান আছে যেটা মৃত। আমি আবারও বলছি, জাইলেমের একটাই উপাদান যেটা জীবিত, আর ফ্লোয়েমের একটাই উপাদান যেটা মৃত। তোমার যদি এই কনসেপ্টটা থাকে যে জাইলেমের জীবিত একটাই, তাহলে ভাইয়া জাইলেমের যদি জীবিত একটাই থাকে আর প্যারেনকাইমা মানে মাস্ট সে জীবিত, তার মানে এইটা জীবিত, বাদ বাকি সব হচ্ছে মরা, বাদ বাকি সব হচ্ছে মৃত। আর যদি তোমার মাথায় থাকে ফ্লোয়েমের একটাই মৃত, আর আজীবন আমরা জানি ফাইবার মানে স্ক্লেরেনকাইমা আর সেটা মৃত, তাহলে বাকি যা আছে ভাইয়া সবাই হচ্ছে জীবিত, সবাই হচ্ছে ভাইয়া জীবিত। এবং এখানে স আছে, সতে সজীব, এটাও তুমি মাথায় রাখতে পারো, সতে সজীব এটাও তুমি মাথায় রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো যে এই আটটা উপাদানের মধ্যে কারা জীবিত কারা মৃত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে জাইলেমের একমাত্র জীবিত উপাদান কোনটি, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কোনটি, ফ্লোয়েম ফাইবার। এবং ওভারঅল আসতে পারে নিচের কোনটি জীবিত মৃত, অপশনে এই 8টার মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। এবং জীবিত মৃত জানলে আমাদের সুবিধা হচ্ছে এটাই, যখন এর বৈশিষ্ট্য আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো যে কার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে পরিণত অবস্থায়, কার মধ্যে থাকবে না। কারণ প্রোটোপ্লাজম মানেই হচ্ছে কোষের জীবিত পার্ট।
তাহলে যেটা জীবিত তার প্রোটোপ্লাজম থাকবে, যেটা মৃত তার প্রোটোপ্লাজম থাকবে না। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই 8টা উপাদানের বর্ণনা শিখতে হবে, এবং আমরা যদি বর্ণনাটা শিখতে পারি তাহলেই আমাদের জটিল টিস্যু পড়া শেষ। তো আজকে মনে হয় অলরেডি 15 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, তাই আজকে এই 2টা পড়াতে আরও বেশি সময় লাগবে। তাহলে আমরা শীঘ্রই কিছুদিনের মধ্যেই এই 2টার অথবা আরও 2টা ভিডিও আসতে পারে, এই 4টা নিয়ে একটা ভিডিও, এই 4টা নিয়ে একটা ভিডিও, এবং আমরা গুছিয়ে দিব, এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু পড়তে হবে না। তো ভালো থেকে সবাই, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।